আমরা ইলেকট্রোড পোটেনশিয়াল বা তড়িৎদ্বার বিভব, ঠিক আছে, এটা নিয়ে কথা বলব। তো এখন এই তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোড পোটেনশিয়াল নিয়ে কথা বলার সময় আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি? ধরে নেওয়া যাক কোনো একটা ধাতব দণ্ডকে তার নিজস্ব আয়ন সমন্বিত কোনো দ্রবণে নিমজ্জিত করছি। এখানে দ্রবণ রয়েছে, একটা ধাতব দণ্ড। এই ধাতব দণ্ডকে তার নিজস্ব আয়ন সমন্বিত কোনো দ্রবণে নিমজ্জিত করছি, হয়তো জিঙ্ক দণ্ডকে জিঙ্ক সালফেট দ্রবণে বা কপার দণ্ডকে কপার সালফেট দ্রবণে নিমজ্জিত করছি। কোনো ধাতব দণ্ডকে তার নিজস্ব আয়ন সমন্বিত দ্রবণে নিমজ্জিত করছি। এই নিমজ্জিত করার ফলে ধাতব দণ্ড থেকে আয়ন দ্রবণে আসবে, না দ্রবণ থেকে আয়ন ধাতুতে পরিণত হয়ে ধাতব দণ্ডে যাবে? কোন ঘটনাটা ঘটবে বা কেন ঘটবে, এইটার জন্য বিজ্ঞানী নার্স্ট দু ধরনের চাপের কথা উল্লেখ করেন। একটা হচ্ছে দ্রবণ চাপ বা ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশার, যাকে বলা হয় দ্রবণ চাপ বা ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশার। আর একটা হচ্ছে অভিসারক চাপ বা অসমোটিক প্রেশার। অভিসারক চাপ বা অসমোটিক প্রেশার। এখন দ্রবণ চাপ বলতে কি বোঝানো হয় বা দ্রবণ চাপের কাজটা কি? দ্রবণ চাপের কাজ হচ্ছে যখন এই ধাতব দণ্ড থেকে ধাতু আয়নে পরিণত হওয়ার প্রবণতা থাকে, ঠিক আছে? দ্রবণ চাপের জন্য কি হয়? দ্রবণ চাপের জন্য ধাতব দণ্ড থেকে ধাতু ধাতব আয়নে পরিণত হয়। মানে ধরে নাও এম হচ্ছে একটা ধাতু, ঠিক আছে, সে এন সংখ্যক ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে এম এন প্লাসে পরিণত হলো। এই ঘটনাটা কেন ঘটে? না দ্রবণ চাপের জন্য ঘটে, ঠিক আছে? অভিসারক চাপ, অভিসারক চাপের জন্য কি হয়? না অভিসারক চাপ বা অসমোটিক প্রেশারের জন্য দ্রবণের মধ্যে থাকা যে আয়ন, দ্রবণের মধ্যে থাকা যে আয়ন সেটি ইলেকট্রন গ্রহণ করে ধাতব পরমাণুতে পরিণত হচ্ছে। এটা অভিসারক চাপের জন্য হচ্ছে। ক্লিয়ার? এইটা দ্রবণ চাপের জন্য ধাতু থেকে ধাতব আয়ন উৎপন্ন হচ্ছে, আর অভিসারক চাপের জন্য ধাতব আয়ন থেকে ধাতুতে রূপান্তরিত হচ্ছে। তা দুটোই তো একে অপরের বিপরীত ঘটনা, তাই না? দ্রবণ চাপ এবং অভিসারক চাপ একে অপরের বিপরীত ঘটনা। তাহলে কোন ঘটনাটা বেশি এফেক্টিভ হবে বা কেন হবে? ঠিক আছে, তিনটে কেস রয়েছে, তিনটে কেস এই প্রসঙ্গে। আমি দ্রবণ চাপটাকে ক্যাপিটাল পি দিয়ে ডিনোট করছি, অভিসারক চাপটাকে স্মল পি দিয়ে ডিনোট করছি। প্রথম আমি বলছি কেস ওয়ান। এখানে কি বলতে পারি? না এখানে আমি বলতে পারি যে ধরে নেওয়া যাক জিঙ্ক সালফেটের সলিউশন রয়েছে, জিঙ্ক সালফেটের সলিউশন ZnSO4 এর সলিউশন রয়েছে, আর আমি নিমজ্জিত করছি জিঙ্ক দণ্ড। ঠিক আছে, এখানে দ্রবণ চাপ মানে ক্যাপিটাল পিটা স্মল পি মানে অভিসারক চাপের তুলনায় বেশি হয়। অভিসারক চাপের তুলনায় দ্রবণ চাপটা বেশি। দ্রবণ চাপের কাজ কি? ধাতব পরমাণু থেকে বা ধাতব দণ্ড থেকে ইলেকট্রন বর্জন করে ধাতব আয়নে পরিণত হবে, অর্থাৎ জিঙ্ক দণ্ড থেকে সেই কাজটাই হবে। জিঙ্ক দণ্ড মানে Zn দুটো ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে Zn2 প্লাসে পরিণত হয়ে সলিউশনে চলে আসলো। এটা আমরা আগেই দেখেছি, ঠিক আছে? তাহলে এবার লক্ষ্য করা যাক
এখানে সলিউশন রয়েছে, সলিউশন জিঙ্ক সালফেটের সলিউশন রয়েছে। সলিউশনে কী থাকছে? Zn2+ আয়ন, ISO4 2- আয়ন রয়েছে। আর এখানে যে জিঙ্ক দণ্ড রয়েছে সেই জিঙ্ক দণ্ডে ইলেকট্রন অবস্থান করছে, কারণ এখানে জিঙ্ক পরমাণু ইলেকট্রন বর্জন করে Zn2+ পরিণত করছে। Zn2+টা সলিউশনে চলে আসছে, ইলেকট্রনগুলো কোথায় থাকছে? জিঙ্ক দণ্ডেই পড়ে থাকছে। ইলেকট্রনগুলো জিঙ্ক দণ্ডেই, এই মাইনাস চার্জ ইলেকট্রন কি মাইনাস চার্জ, সেগুলো জিঙ্ক দণ্ডেই পড়ে থাকছে। যখন এই জিঙ্ক দণ্ডটা আংশিক ঋণাত্মক আধানগ্রস্ত হচ্ছে, কারণ ইলেকট্রন থাকার ফলে আংশিক ঋণাত্মক আধানগ্রস্ত হচ্ছে, সেই কারণে সলিউশনে থাকা পজিটিভ চার্জ, মানে Zn2+, যে পজিটিভ চার্জ রয়েছে সেগুলো এই দণ্ডের কাছাকাছি চলে আসছে, কারণ নেগেটিভ চার্জ পজিটিভকে আকর্ষণ করছে। যেহেতু দণ্ডটা তোমার নেগেটিভ চার্জ হয়ে গেছে, সলিউশনে থাকা পজিটিভ চার্জগুলো কাছাকাছি চলে আসবে বা পজিটিভগুলোকে আকর্ষণ করছে। ঠিক আছে, যখন এই রকম সিচুয়েশান তৈরি হয়ে যায় তখন জিঙ্ক দণ্ড থেকে Zn2+ তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। কখন বন্ধ হচ্ছে? যখন দণ্ডটা বা জিঙ্ক দণ্ডটা ঋণাত্মক আধানগ্রস্ত হচ্ছে এবং ওই ঋণাত্মক আধানগ্রস্ত জিঙ্ক দণ্ডকে ঘিরে থাকছে কে? Zn2+, মানে পজিটিভ আধানগ্রস্ত আয়নগুলি। সেই মুহূর্তে জিঙ্ক দণ্ড থেকে Zn2+ যে প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন এই সম্পূর্ণ প্রক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে তখন লক্ষ্য করা যাক এখানে এই ধাতব দণ্ডের পৃষ্ঠতল এবং দ্রবণের সংযোগস্থলে, এই ধাতব দণ্ডের পৃষ্ঠতল এবং দ্রবণের সংযোগস্থলে একটি বিপরীত আধানজনিত দ্বিস্তর গঠিত হচ্ছে। কথাটা ভালো করে মনে রাখতে হবে। ধাতব দণ্ডের পৃষ্ঠতল ও দ্রবণের সংযোগস্থলে বিপরীত আধানজনিত দ্বিস্তর গঠিত হচ্ছে। বিপরীত আধানজনিত দ্বিস্তর বা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার গঠিত হয়। বিপরীত আধান কেন? কারণ দণ্ডের হচ্ছে নেগেটিভ চার্জ, দণ্ডের কী চার্জ? নেগেটিভ চার্জ, আর দ্রবণের ওই দণ্ডের সংযোগস্থলে যে দ্রবণ রয়েছে সেই দ্রবণে পজিটিভ চার্জ ঘিরে রয়েছে। সেই কারণে বলছি বিপরীত আধানজনিত দ্বিস্তর গঠিত হচ্ছে, যাকে আমরা বলতে পারি ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার। ঠিক আছে, এই যে জিঙ্ক দণ্ড এবং দ্রবণের মধ্যে একটি তড়িৎ বিভবের সৃষ্টি হচ্ছে। এই যে জিঙ্ক দণ্ডটা রয়েছে এবং এই দ্রবণের মধ্যে এক ধরনের কী হচ্ছে? তড়িৎ বিভবের সৃষ্টি হচ্ছে, তড়িৎ বিভবের সৃষ্টি হচ্ছে। সেই তড়িৎ বিভবকেই, যে তড়িৎ বিভবের সৃষ্টি হচ্ছে সেই তড়িৎ বিভবটাকে আমরা কি বলবো? ওই জিঙ্ক ধাতুটির তড়িৎদ্বার বিভব। এই ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হওয়ার ফলে জিঙ্ক দণ্ড এবং তার দ্রবণের মধ্যে একটা কী সৃষ্টি হচ্ছে? তড়িৎ বিভবের সৃষ্টি হচ্ছে, যাকে আমরা কি বলতে পারি? জিঙ্ক দণ্ডের তড়িৎদ্বার বিভব, তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোড পোটেনশিয়াল। ঠিক আছে, ইলেকট্রোড পোটেনশিয়াল জিনিসটা কি বোঝা গেছে? আমি একটা কেস দিয়ে বোঝালাম যেখানে দ্রবণ চাপটা অভিসারক চাপের তুলনায় বেশি হচ্ছে। যদি কেস 2 মানে অন্য একটা ঘটনা বোঝানো যেত, মানে বিপরীত ঘটনা যেখানে অভিসারক চাপটা বেশি হচ্ছে। ঠিক আছে, দেখা যাক। ধরে নেওয়া যাক আমি বিপরীত ঘটনাটা আলোচনা করছি, কেস 2। কেস 2 যেখানে স্মল পি গ্রেটার দ্যান ক্যাপিটাল পি, মানে অভিসারক চাপটা বেশি। ঠিক আছে, অর্থাৎ আমি একটা
পাত্র নিলাম, যে পাত্রের মধ্যে কপার সালফেটের দ্রবণ রয়েছে, কপার সালফেটের দ্রবণ রয়েছে, এবং এই দ্রবণের মধ্যে আমি কপার দণ্ড নিমজ্জিত করছি। ঠিক আছে, দ্রবণের মধ্যে কী নিমজ্জিত করছি? কপার দণ্ড নিমজ্জিত করছি। দ্রবণটা কিসের? কপার সালফেটের। এখন যেহেতু অভিসারক চাপটা বেশি, অভিসারক চাপ কি চাইবে? কপার 2+, মানে কপার 2+ বলছি না, অভিসারক চাপ চাইবে যে ধাতব আয়ন থেকে ধাতুতে পরিণত করতে চাইবে। অভিসারক চাপের কাজ কি? ধাতব আয়ন থেকে ধাতুতে পরিণত করা। তাহলে এখানেও তাই হবে যে সলিউশনে কী ছিল? কপার 2+ ছিল। সেই কপার 2+ কী করবে? দুটো ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কপারে পরিণত হবে। এবার এই দুটো ইলেকট্রন কোথা থেকে আসছে? আরে সেই এখানে তো ইলেকট্রনগুলো রয়েছে, কারণ কপার দণ্ডে ইলেকট্রন রয়েছে। সে মনে করে দেখো, এই জিঙ্ক দণ্ড থেকে পরিবাহী তারের মাধ্যমে ইলেকট্রনগুলো কপার দণ্ডে আসছিল। আগের ক্লাসে আমি এই কথাটা বলেছি, তাই না? তাহলে ঠিক সেইভাবে কপার দণ্ডে থাকা ইলেকট্রনগুলো মানে ইলেকট্রনগুলো কপার দণ্ডে রয়েছে, আর সলিউশনে থাকা কপার 2+ সেই ইলেকট্রনগুলোকে গ্রহণ করে ধাতব কপারে পরিণত হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন মজার ব্যাপার হচ্ছে সলিউশনে কী ছিল? ইলেকট্রন ছিল। সলিউশনে কপার দণ্ডে কী ছিল? ইলেকট্রন ছিল। কপার দণ্ডে যখন ইলেকট্রন ছিল তখন সেই ইলেকট্রনগুলো কী করেছে? কপার 2+ গ্রহণ করে নিয়েছে, অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি দেখা দিচ্ছে, অর্থাৎ একটা আংশিক পজিটিভ চার্জ তৈরি হচ্ছে দণ্ডে। কপার দণ্ডে একটা আংশিক ধনাত্মক চার্জ তৈরি হচ্ছে। এই যেই ধনাত্মক চার্জ তৈরি হয়ে যাচ্ছে, তখন সলিউশনে থাকা যে নেগেটিভ চার্জগুলো সেই পজিটিভ দণ্ডের দিকে আকৃষ্ট হবে। সলিউশনে থাকা কী আছে? SO4 2-, সেগুলো দণ্ডের দিকে আকৃষ্ট হচ্ছে, অর্থাৎ দণ্ডকে ঘিরে কী থাকছে? SO4 2- জাতীয় নেগেটিভ আয়ন। অর্থাৎ এখানেও সে একই গল্প, কপার দণ্ডের পৃষ্ঠতল এবং দ্রবণের সংযোগস্থলে একটি বিপরীত আধানজনিত দ্বিস্তর গঠিত হচ্ছে, ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার গঠিত হচ্ছে। কী বলে বোঝা যাচ্ছে? সেমভাবে এখানেও বলতে পারি কি না, কপার দণ্ডের পৃষ্ঠতল এবং দ্রবণের সংযোগস্থলে একটি বিপরীত আধানজনিত দ্বিস্তর গঠিত হচ্ছে, ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হচ্ছে। তার জন্য কি হচ্ছে? এই দ্বিস্তরগুলি তৈরি হওয়ার জন্য, তার জন্য এই কপার দণ্ড এবং দ্রবণের মধ্যে একটি তড়িৎ বিভবের সৃষ্টি হচ্ছে। ঠিক সেম কেস, আগের মতো ঘটনা। কপার দণ্ড এবং দ্রবণের মধ্যেও একটা কি হচ্ছে? তড়িৎ বিভবের সৃষ্টি হচ্ছে, তড়িৎ বিভব, যাকে আমরা কি বলবো? কপার দণ্ডের তড়িৎদ্বার বিভব। যাকে আমরা কি বলতে পারি? এই তড়িৎ বিভবটাকে কপার দণ্ডের তড়িৎদ্বার বিভব। ঠিক আছে, কপার সালফেট আগেটা কি বলেছিলাম? জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে জিঙ্ক দণ্ড দ্রবণও ছিল, যেখানে দ্রবণ চাপটা বেশি হচ্ছিল। আর এখানে কি বলেছি? কপার সালফেটের মধ্যে কপার দণ্ড দ্রবণও আছে এবং যেখানে অভিসারক চাপটা বেশি হচ্ছে। কিন্তু এবার কথা হচ্ছে, যদি এই দ্রবণ চাপ এবং অভিসারক চাপ দুটোই যদি সমান হয়, মানে ক্যাপিটাল P = স্মল p, যেখানে দ্রবণ চাপ এবং অভিসারক চাপ দুটোই কি সমান। যদি দ্রবণ চাপ এবং অভিসারক চাপ দুটি যদি সমান হয়, তাহলে কোনো রকম তড়িৎ বিভবের সৃষ্টি হবে না, কোনো ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হবে না। ঠিক আছে, মাথায় থাকবে। যখনই দ্রবণ চাপ এবং অভিসারক চাপ দুটোই সমান হচ্ছে, তখন কোনো তড়িৎদ্বার বিভব সৃষ্টি হবে না। আর আমি অ্যাকচুয়ালি তড়িৎদ্বার বিভব কথাটি কোথা থেকে এসছে আমরা এতক্ষণ ধরে সেটা নিয়ে আলোচনা করলাম। তড়িৎদ্বার বিভব জিনিসটা বা ইলেকট্রোড পোটেনশিয়াল জিনিসটা কোথা থেকে এসছে সেটা নিয়ে আলোচনা করলাম। তাহলে আমাকে যদি তড়িৎদ্বার বিভবের ডেফিনেশন বলতে হয়, মানে ইলেকট্রোড পোটেনশিয়ালের ডেফিনেশন বলবো, তাহলে আমরা কি বলবো? মনে করে দেখো, জিঙ্ক দণ্ডের কোনো দণ্ডকে, জিঙ্ক দণ্ডকে
জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে ডোবানো হয়েছে, তখন একটা বিপরীত আধানজনিত দ্বিস্তর সৃষ্টি হয়েছে, তার ফলে জিঙ্ক দণ্ড এবং জিঙ্ক সালফেটের দ্রবণের মধ্যে একটা তড়িৎ বিভবের সৃষ্টি হয়েছিল, সেটাকে আমরা বলেছিলাম জিঙ্ক দণ্ডের তড়িৎদ্বার বিভব। আবার কপার দণ্ডকে আমি যদি কপার সালফেট দ্রবণের মধ্যে যখন নিমজ্জিত করা হয়েছে, তখন একটি কপার দণ্ডের পৃষ্ঠতল এবং দ্রবণের সংযোগস্থলে একটি বিপরীত আধানজনিত দ্বিস্তর সৃষ্টি হয়েছে, যার জন্য কপার দণ্ড এবং দ্রবণের মধ্যে একটা তড়িৎ বিভবের সৃষ্টি হয়, যাকে আমরা বলি কপার দণ্ডের তড়িৎদ্বার বিভব। তাহলে আমি যদি সংজ্ঞা বলতে হয়, আমি বলতে পারি কোনো ধাতব দণ্ডকে তার নিজস্ব আয়ন সমন্বিত কোনো দ্রবণে, যেমন জিঙ্ক দণ্ডকে জিঙ্ক সালফেট, কপার দণ্ডকে কপার সালফেট, ঠিক তেমনি বলতে পারি কোনো ধাতব দণ্ডকে তার নিজস্ব আয়ন সমন্বিত কোনো দ্রবণে নিমজ্জিত করলে ধাতব দণ্ডের পৃষ্ঠতল এবং উক্ত দ্রবণের সংযোগস্থলে একটি বিপরীত আধানজনিত দ্বিস্তর গঠিত হয়। তার ফলে ওই ধাতব দণ্ড এবং দ্রবণের মধ্যে একটি তড়িৎ বিভবের সৃষ্টি হয়, যাকে উক্ত তড়িৎদ্বারের তড়িৎদ্বার বিভব বলে। আশা করছি ওই জিঙ্ক বা জিঙ্ক সালফেট বা কপার সালফেট না বলে আমি কি বললাম, মানে জেনারেলাইজেশন করবো তো, ইন জেনারেল একটা ডেফিনেশন বলতে হবে, তাই আমি বললাম কি কোনো ধাতব দণ্ডকে তার নিজস্ব আয়ন সমন্বিত দ্রবণে নিমজ্জিত করা হলো। বাদ বাকি ঘটনাটা কিন্তু তোমরা বুঝতে পেরেছ। আর এই তড়িৎদ্বার বিভবকেও আমরা কিন্তু তড়িৎ বিভব যেহেতু, তাই এটাকে ভোল্ট এককে পরিমাপ করতে পারি, ভোল্ট। ঠিক আছে, এই তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোড পোটেনশিয়াল যাই বলো না কেন, এই তড়িৎদ্বার বিভব দু রকমের হতে পারে। একটা হচ্ছে জারণ বিভব, আর একটা হচ্ছে বিজারণ বিভব। একটা জারণ বিভব, একটা হচ্ছে কি বিজারণ বিভব। তাহলে জারণ বিভব কোনটা? যে তড়িৎদ্বারের মধ্যে বা যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটার ফলে তড়িৎ বিভবের সৃষ্টি হয়, বা কোনো তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটার ফলে যে তড়িৎ বিভবের সৃষ্টি হয়, সেটাই বলা ভালো। কোনো তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটার ফলে যে তড়িৎ বিভবের সৃষ্টি হচ্ছে। জারণ বিক্রিয়া মানে কি? কোনো ধাতু আছে, ধাতু থেকে একটা ইলেকট্রন বর্জন করে, বা একটা ইলেকট্রন এন সংখ্যক ইলেকট্রন বর্জন করে Mn+ পরিণত হয়েছে, এই জারণ বিক্রিয়া। কোনো তড়িৎদ্বারে যদি এই জারণ বিক্রিয়া ঘটার ফলে যে তড়িৎ বিভবের সৃষ্টি হবে, তাকে আমরা জারণ বিভব বলতে পারি। ঠিক আছে, এই জারণ বিভবকে আমি বলতে পারি ইলেকট্রোড পোটেনশিয়াল, মানে ই অক্স মিনস অক্সিডেশন, ই বলতে কি ইলেকট্রোড পোটেনশিয়াল। আর বিজারণ বিভব কি? কোনো তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া ঘটার ফলে যে তড়িৎ বিভবের সৃষ্টি হচ্ছে, সেটাই কি বলা হচ্ছে? বিজারণ বিভব। একে আমরা কি লিখতে পারি? ই রিডাকশন, আর ইডি। ই বলতে কি বোঝায়? ই বলতে বোঝায় ইলেকট্রোড পোটেনশিয়াল, আর রেড বলতে রিডাকশানকে বোঝাচ্ছে, রিডাকশান পোটেনশিয়াল। যেমন এই ধরো কোনো ধাতব আয়ন আছে, সেখান থেকে এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করার ফলে ধাতুতে পরিণত হচ্ছে, তাহলে বিজারণ বিক্রিয়া। ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ, ইলেকট্রন বর্জন করলে জারণ। ঠিক আছে, বুঝতে পেরেছি? অর্থাৎ যে কোনো তড়িৎদ্বারে যে ধরনের বিক্রিয়া হবে, যদি জারণ বিক্রিয়া হয় তখন ওই উৎপন্ন তড়িৎ বিভবকে আমরা বলতে পারি জারণ বিভব। যদি বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়, তাহলে সেই তড়িৎদ্বারে যে তড়িৎ বিভবের সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলতে পারি বিজারণ বিভব। মজার ব্যাপার হচ্ছে জারণ বিভব আর বিজারণ বিভবের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক আছে। সম্পর্কটা কি? এই যে অক্সিডেশন পোটেনশিয়াল মাইনাস রিডাকশন পোটেনশিয়াল, মানে জাস্ট চিহ্নের পার্থক্য। মানে ধরে নাও, আমি জাস্ট বলছি, ধরো কোনো একটা কিছু অক্সিডেশনের মান যদি, জারণ বিভবের মান যদি ধরে নাও এক্স ভোল্ট হয়, ঠিক আছে, তাহলে বিজারণ বিভবের মানটাই ওই তড়িৎদ্বারেই বিজারণ বিভবের মান হবে কিন্তু -x ভোল্ট, শুধুমাত্র চিহ্নের পার্থক্য।
কোনো তড়িৎ দ্বারা যদি জারণ বিক্রিয়া সংঘটিত হয় তখন তার তড়িৎ বিভবের মান যদি এক্স ভোল্ট হয় বা জারণ বিভবের মান যদি এক্স ভোল্ট হয়, তাহলে ওই তড়িৎ দ্বারে বিজারণ বিভবের মান হবে মাইনাস এক্স ভোল্ট। শুধুমাত্র কিসের পার্থক্য? চিহ্নের পার্থক্য। বুঝতে পেরেছি? এই হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল। এই হচ্ছে কি ইলেকট্রোড পোটেনশিয়াল কথা, সহজ জিনিস। ঠিক আছে, আর ওই তিনটে কেস দিয়ে আমি ইলেকট্রোড পোটেনশিয়াল কীভাবে এসছে আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। এখন এই ইলেকট্রোড পোটেনশিয়াল কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে, সেটা তোমরা পড়তে পড়তে বুঝতে পেরেছো। একটা হচ্ছে এই তড়িৎদ্বার বিক্রিয়া অংশগ্রহণকারী যে ধাতু রয়েছে বা তড়িৎদ্বারের প্রকৃতির উপর ডিপেন্ড করে, বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভর করে, ঠিক আছে, উষ্ণতার উপর নির্ভর করে। তো বিজ্ঞানী নান্সড, ঠিক আছে, একটা সমীকরণ দেন, যেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বিজ্ঞানী নান্সড একটা কি দেন? সমীকরণ দেন। নান্সড ইকুয়েশন ফর ইলেকট্রোড পোটেনশিয়াল। ঠিক আছে, ধরে নাও একটা বিক্রিয়া লিখলাম, ধরো আলফা এ প্লাস বিটা বি, এখানে ধরো এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করার পরে গামা সি প্লাস ডেল্টা ডি এটা উৎপন্ন হচ্ছে, এই হচ্ছে বিক্রিয়া। ঠিক আছে, এর কারেসপন্ডিং, এই ইকুয়েশনের কারেসপন্ডিং নান্সড ইকুয়েশনটা কী হবে? ই ইজুকাল টু E0 মাইনাস RT বাই NF ln C টু দি পাওয়ার গামা D টু দি পাওয়ার ডেল্টা A টু দি পাওয়ার আলফা আর B টু দি পাওয়ার বিটা। কীভাবে লেখা হলো লক্ষ্য করো, এটা কী লেখা হলো সেটাকে বলি। এইটাকে বলা হয় নান্সড ইকুয়েশন। এই যে ইকুয়েশনটা আমি লিখলাম সেই ইকুয়েশনের নান্সড ইকুয়েশন। তো সবার প্রথমে এর ডেরিভেশন তোদের সিলেবাসে নেই, ঠিক আছে। তবু যদি কারোর ইন্টারেস্ট থাকে আমাকে বলিস, আমি তাদের জন্য করে দেবো ডেরিভেশনটা। তো আমি সেইটুকু কাবার পড়ায় চলে আসি। তো ই মানে কি? ই মানে হচ্ছে বিজারণ বিভব, ঠিক আছে, বা তড়িৎদ্বারটি বিজারণ বিভব। ই বলতে কি বোঝায়? উক্ত তড়িৎদ্বারের বিজারণ বিভব। তড়িৎদ্বারে বা এখানে ই রেডও বলতে পারতিস, কোনো ব্যাপার না, ঠিক আছে। তড়িৎদ্বারের বিজারণ বিভব, বিজারণ বিভব। E0 বলতে কি বোঝায়? E0 বলতে বোঝায় তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব। একটা প্রতিটা তড়িৎদ্বারে এক প্রমাণ বিজারণ বিভব নির্দিষ্ট, সেটা কী জিনিস আমি বলবো একটু পরে। প্রমাণ বিজারণ বিভব, ঠিক আছে। আর কি? নিশ্চয় আর এর মান বলতে হবে না। আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে। আর কি? সর্বজনীন গ্যাস ধ্রুবক, গ্যাস ধ্রুবক, ঠিক আছে। টি কি? পরম উষ্ণতা, পরম উষ্ণতা। এন কি? এন হচ্ছে যে পরিমাণ ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। এন হচ্ছে যে সংখ্যক, যে পরিমাণ বলা ভুল, যে সংখ্যক ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, বা ইলেকট্রনের সংখ্যা লিখে দিচ্ছি আমি শুধু, ইলেকট্রনের সংখ্যা। আর এফ বলতে কি বোঝায়? ফ্যারাডে, ফ্যারাডে, ঠিক আছে। আর এই যে সি ডি এ বি থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, নিশ্চয়ই এগুলো নিয়ে আশা করি বুঝতে অসুবিধা হবে না, যে এগুলো কী বোঝাচ্ছে? সক্রিয় ভরকে নির্ণয় করছে, নির্দেশ করছে। থার্ড ব্র্যাকেটের মধ্যে সি থার্ড ব্র্যাকেটে আছে, বি থার্ড ব্র্যাকেটে আছে, এ থার্ড ব্র্যাকেটে রয়েছে, বি থার্ড ব্র্যাকেটে রয়েছে। এগুলো বলতে কী বোঝানো হয়? সি ডি এ বি এর সক্রিয় ভর, ঠিক আছে। আর আলফা বিটা গামা ডেল্টা এগুলো কি ছিল? এগুলো ছিল কি মোল সংখ্যা বা গ্রাম অনুসংখ্যা, সেগুলো ওই সক্রিয় ভরে ঘাতে লেখা হয়েছে। এখানে অবশ্য
সক্রিয় ভরকে তোমরা ক্লাস 11-এ পড়া হয়েছে। সক্রিয় ভরকে অনেকভাবে প্রকাশ করা হয়। মোলার গারত্ব দিয়ে প্রকাশ করা হতে পারে, অংশ চাপ দিয়ে প্রকাশ করা হতে পারে, মূল ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা হতে পারে। তো এখানে মোলার গারত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। থার্ড ব্র্যাকেট দেওয়া আছে না, সক্রিয় ভরকে মোলার গারত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, এইবার আমি যেটা আলোচনা করব বা যেটা নিয়ে কথা বলব, এই যে ইকুয়েশনটা, নান্সড ইকুয়েশনের কথা বলবো। এই ইকুয়েশনটাকে আরো সিম্পলিফাই করা যায়। কিভাবে সিম্পলিফাই করা যায়? যত সময় যাবে নান্সড ইকুয়েশনটা ক্লিয়ার হবে। ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই। ধরে নাও ই ইজুকাল টু E0, আর এর ভ্যালু কত? 8.314, তাই না? তো আর একটা জিনিস আমি বলে রাখি, মান বসানোর আগে আমি ln থেকে লগে আকারেও আনতে পারি। তো ln থেকে লগ আনার জন্য আমি কি করতে পারি? 2.303 দিয়ে গুণ করতে হয়। 2.303 RT বাই NF লগ C টু দি পাওয়ার গামা D টু দি পাওয়ার ডেল্টা A টু দি পাওয়ার আলফা আর B টু দি পাওয়ার বিটা, এরকমভাবে রয়েছে। ঠিক আছে, এবার আমি RTN এই প্রত্যেকটা যদি মানগুলো লিখে দিই। ধরো ই ইজুকাল টু কত আছে? E0 মাইনাস 2.303, আর এর মান কত? 8.314 জুল। মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, তা আমি 8.314। টি এর মান কত? অবশ্যই নান্সড ইকুয়েশনটা এখানে আমি করছি 25 ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে 25 লিখে দেবো না, আমাকে তো পরম উষ্ণতা, টি মানে আমি লিখে দিয়েছি। দেখো টি মানে হচ্ছে পরম উষ্ণতা, মানে কেলভিনে নিয়ে যেতে হবে। 273 দিয়ে যোগ করতে হবে, মানে 298 কেলভিন। এন কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হবে? এফ হচ্ছে কত? 96,500 কুলম। ঠিক আছে, আর লক যা আছে তাই বসিয়ে দিলাম। সি টু দি পাওয়ার গামা ইন্টু ডি টু দি পাওয়ার ডেল্টা এ টু দি পাওয়ার আলফা ইন্টু বি টু দি পাওয়ার বিটা। কত আসছে? ই ইজুকাল টু E0 মাইনাস, এই যে পুরোটা ক্যালকুলেশন করবে, ঠিক আছে, ক্যালকুলেশন করে যেটা পাবে সেটা হচ্ছে 0.059 বাই এন লক সি টু দি পাওয়ার গামা ইন্টু ডি টু দি পাওয়ার ডেল্টা এ টু দি পাওয়ার আলফা বি টু দি পাওয়ার বিটা। আরও সরলীকৃত রূপ নান্সড ইকুয়েশন। বুঝতে পেরেছি? জাস্ট মানগুলো পুট করে দিয়েছি। কিন্তু এই ইকুয়েশনটা লিখলে কিন্তু নান্সড ইকুয়েশন ব্র্যাকেটে 25 ডিগ্রি সেন্টিগ্রেড লিখে দিতে হবে। ঠিক আছে, আমরা যখন নান্সড ইকুয়েশনে কাজ করবো সচরাচর সবসময় তো আমরা এই ইকুয়েশনটা লিখবো না, কারণ অনেক বড় হয়ে যাবে ক্যালকুলেশন। তার থেকে সহজ ইকুয়েশন লিখবো, ছোটোখাটো ইকুয়েশন এইটা। ঠিক আছে, এটা কী করে আনলাম সেটা বোঝা গেছে তো? আচ্ছা, একটা দুটো এক্সাম্পল দিলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ধরে নেওয়া যাক আমাদের দেয়া আছে, ধরে নাও Zn, ইকুয়েশনের কথা বলছি, Zn প্লাস Cu2 প্লাস Zn2 প্লাস প্লাস Cu। এই ইকুয়েশন নিয়ে আমরা আগেও কাজ করেছি, তাই না? ইকুয়েশন নিয়ে তো আমি আগেও কাজ করেছি। তাহলে সবার প্রথমে আমরা কী করতে হবে? আমাদের নান্সড ইকুয়েশন বলেছে, এই ইকুয়েশনটা নান্সড ইকুয়েশনটা লিখতে, এই ইকুয়েশনের করেসপন্ডিং। তো নান্সড ইকুয়েশন আমরা লিখব। তো এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কটা করে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে সেটা আমি জানতে হবে। দেখো Zn থেকে নিশ্চয়ই দুটো ইলেকট্রন ট্রান্সফার হয়ে তারপরে Zn2 প্লাস হচ্ছে, এটা নিশ্চয়ই দেখলে বুঝতে পারছো। তারপরে ঠিক আছে, কপার 2 প্লাস, সেখান থেকেও নিশ্চয়ই দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কপারে পরিণত হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এ নিয়ে বিশেষ বলার কিছু না। তাহলে
লক্ষ্য করে দেখো, যদি এখান থেকে নান্সড ইকুয়েশন লিখতে হয়, আমি নান্সড ইকুয়েশনটাকে লিখছি ই ইজ ইকুয়াল টু ই জিরো মাইনাস 0.059/n, তাই তো ছিল। এন বলতে কি এখানে ইলেকট্রন সংখ্যা, তো ইলেকট্রন সংখ্যা কত হবে 2, কারণ এখানে দুটো করে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, হ্যাঁ কি না। লগ হিসাবে বিক্রিয়াজাত পদার্থের মোলার গারত্ব বাই বিক্রিয়ক পদার্থের মোলার গারত্ব। যদি ঘাত থাকে, মানে এখানে যদি গ্রাম অনুসংখ্যা থাকতো তাহলে সেটা পূর্ণ সংখ্যা, মানে ঘাতে বসে যেত। এখানে কোনো গ্রাম অনুসংখ্যা নেই বা মূল সংখ্যা নেই, তাহলে শুধুমাত্র বিক্রিয়াজাত পদার্থের মোলার গারত্ব Zn2 প্লাস Cu Zn Cu2 প্লাস। ব্যাস। এইবার আরেকটু গুছিয়ে বলা যায়, সেটা কি না, আমরা সেটাও ক্লাস 11-এর টপিক। কোনো কঠিন ধাতুর ক্ষেত্রে, কঠিন অবস্থায় বিশুদ্ধ কঠিন বা বিশুদ্ধ তরলের ক্ষেত্রে, বিশুদ্ধ কঠিন বা বিশুদ্ধ তরলের ক্ষেত্রে মোলার গারত্ব কত হয় 1, ঠিক আছে। তাহলে যখন এগুলো ধাতু, কপার, জিঙ্ক, এগুলো বিশুদ্ধ ধাতু, ধাতু যখনই দেখব তখন তাদের মোলার গারত্ব কত করে দেব 1, ঠিক আছে। ক্লাস 11-এর কনসেপ্ট কিন্তু, ঠিক আছে। তাহলে কত লিখবো এখান থেকে, অ্যাকচুয়ালি ইকুয়েশনে কত হবে, ই ইজ ইকুয়াল টু ই জিরো মাইনাস 0.059/2 লগ Zn2 প্লাসের মোলার গারত্ব বাই Cu2 প্লাসের মোলার গারত্ব। এই হচ্ছে নান্সড ইকুয়েশন। এই রিয়াকশানের কারেসপন্ডিং নান্সড ইকুয়েশন হচ্ছে এটা। অবশ্যই লিখে দেবে ব্র্যাকেটে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, কারণ 0.059 এসছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা করে। বোঝা গেছে? সহজ ব্যাপার, কোনো জটিলতা নেই এর মধ্যে, ঠিক আছে। এবার একটা কথা বলি, যদি একটা ইকুয়েশন দিচ্ছি এরপরে, ধরুন এইটা আছে 2H প্লাস, এখান থেকে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, অ্যাকসেপ্ট করে H2 তে পরিণত হয়েছে। এর নান্সড ইকুয়েশন বের করতে হবে। তাহলে আমি কি করব, ই ইজ ইকুয়াল টু ই জিরো মাইনাস 0.059/2 লগ অফ H2 এর সক্রিয় ভর। মোলার গারত্ব তো H2 কি গ্যাস, তো একটা H2 তো গ্যাস, তা গ্যাসের সক্রিয় ভরকে আমরা কীভাবে বলবো, মোলার গারত্ব দিয়ে তো বোঝানো হয় না, গ্যাসের সক্রিয় ভরকে বোঝানো হয় কী দিয়ে, অংশ চাপ দিয়ে। সেই ক্লাস 11-এর সাম্যাবস্থা, ঠিক আছে। গ্যাসের সক্রিয় ভরকে কী দিয়ে প্রকাশ করা হয়, অংশ চাপ দিয়ে। যেহেতু যখন গ্যাস থাকবে তাহলে পার্শিয়াল প্রেশার অফ H2, ঠিক আছে। আর নিচে কি থাকবে, H প্লাসের হোল স্কোয়ার। এটা আয়ন, যেহেতু এর মোলার গারত্ব ফর্মে আকারে লেখা যাবে, যেহেতু এটা কি আয়ন তাই এর মোলার গারত্ব লেখা যাবে। যদি এ থাকতো, মানে গ্যাস থাকে, তখন তার সক্রিয় ভরকে আমরা পি দিয়ে প্রকাশ করব, অংশ চাপ দিয়ে পি দিয়ে প্রকাশ করব। তো এটা হচ্ছে এই রিয়াকশানের কারেসপন্ডিং নান্সড ইকুয়েশন, ঠিক আছে। মজার ব্যাপার হচ্ছে, যখন নান্সড ইকুয়েশন লিখবো তখন ব্র্যাকেটে কিন্তু 25 ডিগ্রি সেন্টিগ্রেড বারবার বলছি লিখে দিতে হবে। আর ই মানে কি, ই জিরো কি, এই PH2 বলতে কি বোঝায়, H প্লাস কি, সব কিন্তু বলে দিতে হবে। লক্ষ্য করে দেখো, এখানে 2H প্লাস ছিল, সেই কারণে H প্লাসের ঘাতে 2 হয়েছে, কারণ গ্রাম অনুসংখ্যা 2 আছে বলে H প্লাসের মাথার ঘাত কত হয়েছে 2, ঠিক আছে। এইগুলোকে এই মোলার গারত্ব লিখে নিয়েছিলাম, কারণ এগুলো সব ধাতব আয়ন আর ধাতু ছিল, এগুলো সক্রিয় ভরকে মোলার গারত্ব দিয়ে বোঝানো যায়, প্রকাশ করা যায়, তো মোলার গারত্ব দিয়ে সক্রিয় ভরকে প্রকাশ করেছি। কিন্তু এক্ষেত্রে গ্যাস যেহেতু আছে, গ্যাসের সক্রিয় ভরকে প্রকাশ করা হয় অংশ চাপ দিয়ে, সেই কারণে PH2 মানে H2-র ক্ষেত্রে সক্রিয় ভরকে আমি অংশ চাপ দিয়ে প্রকাশ করেছি। ঢুকেছে মাথায়? এইবার মনে যেটা প্রথম কোয়েশ্চেন আসছে, সেটা প্রমাণ তড়িৎদ্বার বিভব জিনিসটা কি। এই প্রমাণ তড়িৎদ্বার বিভব জিনিসটা কি বলবো। আচ্ছা, ধরে নেওয়া যাক
কোনো তড়িৎদ্বার রয়েছে, এবার ধরে নাও আমি আগের ইকুয়েশনটা যাচ্ছি, সুবিধা হবে বলতে আমাকে। ধরো এই যে এই প্রমাণ তড়িৎদ্বার বিভব, তাই তো? কোনো রাসায়নিক বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর সক্রিয়তা যদি একক হয়ে যায়, মানে 1 হয়, যদি প্রত্যেক কটা উপাদানটির সক্রিয়তা 1 হয়, তাহলে ln 1 হয়ে যাচ্ছে। ln 1 মানে কি 0, তাহলে RTNF এর মান কী হবে? RTNF ইন্টু 0, মানে টোটালটা এই টার্মটা 0, E ইজুকাল টু E0, তাই তো? তাহলে এই বলতে পারি কোনো তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলির প্রত্যেকটি সক্রিয়তা একক হলে, কোনো তড়িৎদ্বার বিক্রিয়া অংশগ্রহণকারী উপাদানগুলির প্রত্যেকটি সক্রিয়তা, মানে CDAB প্রত্যেকটা সক্রিয়তা কী হতে হবে? একক হলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই তড়িৎদ্বারে যে তড়িৎ বিভবের সৃষ্টি হচ্ছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই তড়িৎদ্বারে যে তড়িৎ বিভবের সৃষ্টি হচ্ছে, মানে এই যে তড়িৎ বিভবের সৃষ্টি হচ্ছে, সেটাই হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব। সেটাই কী হচ্ছে? প্রমাণ তড়িৎদ্বার বিভব। এই প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান প্রত্যেকটা তড়িৎদ্বারের ক্ষেত্রে নির্দিষ্ট। ঠিক আছে, বুঝতে পেরেছি কি বলেছি? মানে যদি আমি বলতে চাইছি এই যে CDAB এর সক্রিয় ভর লিখেছি, এদের যদি সক্রিয় ভরটা যদি 1 হয়, মানে একক হয়, তাহলে ln 1 মানে কি 0, 0-র সাথে RTNF গুণ করলে কী হবে? 0, মানে E ইজুকাল টু E0 হয়ে যাচ্ছে। তাই বলছি যদি তড়িৎদ্বারে অংশগ্রহণকারী উপাদানগুলি যদি সক্রিয় ভর যদি 1 হয়, সক্রিয় যদি 1 হয়, তাহলে যে তড়িৎদ্বারটি যে তড়িৎদ্বার বিভব সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব। তড়িৎদ্বারে যে তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হবে সেটাই হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব। ঠিক আছে, এই প্রমাণ তড়িৎদ্বার বিভব নিয়ে আমরা পরবর্তীকালে আরও কথা বলবো। এই ভিত্তিতে তড়িৎ রাসায়নিক শ্রেণীও তৈরি করা হয়েছে, ঠিক আছে, তার ভিত্তিতে অনেক কথা আলোচনা করব। তো আজকে নয়, সে কথা বলছি না, আজ শুধু নার্সড ইকুয়েশন পর্যন্তই থাক, যেটা সুবিধা হবে। ঠিক আছে, নার্সড ইকুয়েশনটি ভালো করে বুঝতে হবে, তারপরে আমরা তড়িৎদ্বার বিভব নিয়ে আলোচনা করব। ওকে।